হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদ হোসেন। আমি তোমাদের সাথে আজকে কথা বলবো কিভাবে ইংলিশ রাইটিং স্কিলটাকে ভালো করা যায়, অর্থাৎ আমরা যেটাকে বলি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল। কীভাবে সেই স্কিলটাকে ভালো করা যায় সেটা নিয়ে আমি আজকে মূলত তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, সম্প্রতি আমি কিছু শিক্ষার্থী পড়াচ্ছি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, অর্থাৎ তারা এবছর অটো পাস করলো, অটো এইচএসসি পাস করলো। তো সেসব শিক্ষার্থীদের সবাই বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গত বছর থেকে একটা নিয়ম চালু হয়েছে যে এমসিকিউ এর পাশাপাশি লিখিত অংশ থাকবে, অর্থাৎ বাংলা এবং ইংলিশে লিখিত পরীক্ষা আমাদেরকে দিতে হবে। তো এখন আমার কোচিংয়ে আমি যেসব শিক্ষার্থীকে পড়াচ্ছি তাদের কোনো বিষয় যদি লিখতে দিই তো দেখি যে 2-3 জন ছাড়া বাকি কেউই ঠিকমতো লিখতে পারছে না, অর্থাৎ তাদের রাইটিং স্কিলটা খুব একটা ভালো না। তো এই লেখার মধ্যে বিভিন্ন ভুল আমি দেখতে পেলাম। সবচেয়ে বেশি যে ভুলটা সেটা হচ্ছে যে টেন্সের ভুল তারা করছে। একটা কথা তারা লিখছে, সেই কথাটা কোন টেন্সে লিখবে তারা সেটা বুঝতে পারছে না। দ্বিতীয়ত, অনেকে টেন্স বুঝতে পারছে কিন্তু তারা এটা কোন ভয়েসে লিখবে সেটা বুঝতে পারছে না। কথাটি ধরো আমার লেখার প্রয়োজন কোনো প্যারাগ্রাফে, তখন আমার মাথায় কথাটি আসলো যে লোকটিকে নির্দয়ভাবে মারা হচ্ছে। তো এখন এই কথাটিকে আমি যদি ইংলিশে লিখতে চাই তাহলে আমার প্রথমত 2টা জিনিস আমাকে জানতে হবে। সেটা হচ্ছে আমি এই কথাটা কোন টেন্সে লিখব, এই সেন্সটা আমাদের ভিতরে থাকতে হবে। লোকটিকে নির্দয়ভাবে মারা হচ্ছে, এই কথাটি শোনার পরে আমার ভিতরে এই সেন্সটা চলে আসতে হবে যে টেন্সের যে সেন্স, যেটাকে আমরা বলি সময় জ্ঞান, এই টেন্সটা আমরা এই সেন্সটা কোন টেন্সে লিখব। তো আমরা এটা দেখে বুঝতে পারছি যে লোকটিকে নির্দয়ভাবে মারা হচ্ছে, এটা বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। দ্বিতীয়ত, এটা আমরা কোন ভয়েসে লিখব, অ্যাক্টিভ না প্যাসিভে। যেমন ধরো অনেকেই এই সেন্টেন্সটাকে এভাবে লিখে ফেলবে, দ্য ম্যান ইজ বিটিং লোকটি নির্দয়ভাবে মারছে। তুমি যদি এইভাবে লিখে ফেলো, দ্য ম্যান ইজ বিটিং ব্রুটালি, লোকটি নির্দয়ভাবে মারছে। আসলে এই যে মারা কাজটা কি লোকটি করছে? এখানে আমরা যে সেন্টেন্সটা লিখলাম, লোকটিকে মারা হচ্ছে নির্দয়ভাবে, লোকটিকে মারা হচ্ছে, লোকটি নিজেকে মারছে না। অর্থাৎ আমরা প্রথমে বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব, কিন্তু যদি আমাদের ভয়েসের সেন্স না থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখে ফেলবো, দ্য ম্যান ইজ বিটিং ব্রুটালি। তাহলে আমি এখানে বুঝালাম একরকম, কিন্তু এখানে আরেক রকম অর্থ হয়ে গেল। অর্থাৎ আমি বলতে চাইলাম যে লোকটিকে মারা হচ্ছে, কিন্তু এখানে বলে ফেললাম লোকটি মারছে নির্দয়ভাবে, কিন্তু লোকটি তো মারছে না, লোকটিকে মারা হচ্ছে। কে মারছে সেটা এখানে বলা নাই। যখন কোনো কাজ কে করলো সেটা যদি বলা না থাকে সেই কথাটি আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে এই কথাটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। দ্বিতীয়ত আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা এটা কোন ভয়েসে লিখব, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো আমরা যা বুঝলাম যে এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েসে লিখব, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে দ্য ম্যান ইজ বিং বিটেন ব্রুটালি, দ্য ম্যান ইজ বিং বিটেন আপ ব্রুটালি। আচ্ছা, আমি এখন একটি সেন্টেন্স লিখলাম এখানে, তোমাকে ডাকা হবে। তো এই কথাটি যদি আমি ইংলিশে বলতে চাই তাহলে আমাকে কি প্রথমে কোনটা জানতে হবে? প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমি এটা কোন টেন্সে লিখবো, এই কথাটি কোন টেন্সে হবে। এই কথাটি শোনার পরে, এই কথাটি আমাদের মাথায় আসার পরে আমাদেরকে ভাবতে হবে যে আমি এই কথাটি কোন টেন্সে লিখবো। অর্থাৎ তোমাকে ডাকা হবে, এই কথাটি শোনার পরে এই যে হবে কথাটি আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটি ভবিষ্যতে ঘটবে, এই ডাকা কাজটি ভবিষ্যতে ঘটবে, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার টেন্সে আমাদেরকে লিখতে হবে। তো এখন ফিউচার টেন্সের 4টা প্রকারভেদ আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদেরকে এখন বুঝতে হবে যে এই 4টার মধ্যে কোনটা আমরা নিব। তো এখন যেহেতু ভবিষ্যতে কোনো কাজ চলবে বা ঘটতে থাকবে বোঝাচ্ছে না, এমনিতে নর্মালি ঘটবে, তো আমরা এটা বুঝতে পারছি যে এটা ফিউচার ইনডিফিনিট হবে। তো আসলে আমরা সেন্টেন্স লিখে ফেলি। হ্যাঁ, আমরা অনেকেই সেন্টেন্সটাকে এইভাবে লিখে ফেলবো, ইউ উইল কল, তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। অর্থাৎ তুমি যদি এটা এইভাবে বলো, ইউ উইল কল, তুমি ডাকবে, এটা হচ্ছে আমরা ফিউচার ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসে লিখলাম। অর্থাৎ এই যে কল এটা একটা ভার্ব, এই ভার্বটি পারফর্ম করছে এখানে ইউ, মানে তুমি ডাকবে, কিন্তু আমি এখানে বললাম তোমাকে ডাকা হবে।
কে ডাকবে সেটা আমি এখানে বললাম না, জাস্ট বললাম তোমাকে ডাকা হবে। তাহলে এখন তুমি যদি এই কথাটির ইংলিশটাকে এইভাবে লেখো, ইউ উইল কল, তাহলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে তুমি ডাকবে হয়ে গেল। কিন্তু আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে তোমাকে ডাকা হবে। বুঝতে পেরেছো? তো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে এখানে, যে আমি এটা বুঝলাম যে এটা ফিউচার ইনডিফিনিটে হবে, কিন্তু এটা কোন টেন্সে হবে, সরি কোন ভয়েসে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি এখানে লিখলাম অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু এই সেন্টেন্সটা বেসিক্যালি কী হবে, প্যাসিভ ভয়েসে হবে। অর্থাৎ আমাকেই ডাকা হবে। হ্যাঁ, এই ডাকা কাজটা মানে তোমাকে ডাকা হবে, এই ডাকা কাজটা তুমি নিজে করবে না, তুমি ডাকবে না, তোমাকে ডাকা হবে। কে ডাকবে সেটা বলে দেওয়া নাই। যখন কোনো কাজ কোনো সেন্টেন্সে এটা উল্লেখ না থাকে কাজটি কে করছে, তখন আমরা সেই সেন্টেন্সটাকে আমরা লিখি হচ্ছে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ আমাদেরকে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তাহলে যদি আমরা এটাকে প্যাসিভ ভয়েসে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, যে ইউ, তাহলে এটা ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস হবে, ইউ উইল বি কল্ড, তোমাকে ডাকা হবে। তুমি ডাকবে না, তোমাকে ডাকা হবে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে কোনো কিছু লিখতে গেলে সেটা ট্রান্সলেশন হোক বা সেটা নিচ থেকে কোনো সেন্টেন্স তৈরি করা হোক, আমাদেরকে দুইটা জিনিস অ্যাট ফার্স্ট জানতে হবে। সেটা হচ্ছে যে কোন টেন্সে আমি কথাটি বলবো, দ্বিতীয়ত কোন ভয়েসে কথাটি আমি বলবো। এখন আমাদের যে সমস্যা যেটা হয়, আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা ঘটে, আমি তো অনেকদিন ধরে পড়াচ্ছি ছাত্রছাত্রীদের, যখন আমি টেন্স পড়াই ওদেরকে, তখন খেয়াল করি যে তারা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করে আসে। যেমন ধরো, যদি তাকে বলি যে তুমি ফিউচার পারফেক্ট দিয়ে একটা সেন্টেন্স বলো, তো ও করবে কি, সেন্টেন্স বলবে না, বলবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা স্ট্রাকচার মুখস্থ করে আসে। কিন্তু আমি যখনই বলি যে তুমি এই টেন্স দিয়ে একটা সেন্টেন্স বলো, তখন তারা এটা বলতে পারে না। অর্থাৎ আমরা শুধু স্ট্রাকচার মুখস্থ করে যাই সারা জীবন, কিন্তু ওই স্ট্রাকচারে কোনো সেন্টেন্স লিখতে পারি না। মানে তুমি 12টা টেন্সের স্ট্রাকচার খুব সুন্দরভাবে জানো, এবং 9টা টেন্সের ভয়েসের স্ট্রাকচার, প্যাসিভের স্ট্রাকচার তুমি 9টাও জানো, মোট 21টা স্ট্রাকচার তুমি খুব সুন্দরভাবে জানো। কিন্তু যখন তুমি একটা কথা লিখতে চাচ্ছ, সেই কথাটি কোন টেন্সে লিখবা, কোন ভয়েসে লিখবা, এইটা তুমি বুঝতে পারছো না, তখন ওই স্ট্রাকচার মুখস্থ করাটা বৃথা। আমার স্ট্রাকচার মুখস্থ করে আমাদের আসলে কিছু হবে না। তো আমাদের লিখিত অংশে ভালো করতে গেলে, মানে ইংলিশের রাইটিং স্কিলটাকে ভালো করতে গেলে, আমাদেরকে এই দুইটা জিনিস অ্যাট ফার্স্ট জানতে হবে। শুধুমাত্র স্ট্রাকচার মুখস্থ করলেই হবে না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, হ্যাঁ, শুধুমাত্র টেন্সের যে স্ট্রাকচার সেগুলো মুখস্থ করলে হবে না, এগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ আমি একটি কথা এখন বলছি বা বলবো, হ্যাঁ, তো এই কথাটি কোন টেন্সে বলবো এটা প্রথমে বুঝতে হবে, দ্বিতীয়ত কোন ভয়েসে বলবো এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তুমি এই কথাটি বাংলায় তুমি ভাবলা যে তোমাকে ডাকা হবে, কিন্তু তুমি এটা বুঝতে পারলা কোন টেন্সে হবে, কোন ভয়েসে হবে সেটাও বুঝতে পারলা, কিন্তু তুমি বুঝতে পারলা না যে এটা আসলে ডাকার ইংলিশ কি, হ্যাঁ, তোমার ইংলিশ কি, এটা তুমি জানো না। মানে তুমি এই ইংরেজি, এই বাংলা শব্দগুলোর ইংরেজি জানো না। তুমি অনেক নিয়ম শিখলা, কিন্তু তোমার মধ্যে কোনো শব্দ নাই। তুমি একটা কথা ভাবছো, সেই কথাটা লিখতে গেলে যে প্রয়োজনীয় শব্দগুলো দরকার, তোমার মধ্যে সেই শব্দগুলো নাই, তাহলে কিন্তু তুমি যত স্ট্রাকচার জানো, সেই স্ট্রাকচার শিখে কোনো কাজ হবে না। তাহলে আমরা যেটা বুঝলাম, আমার এই দুইটা এক্সাম্পল থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের কোনো কিছু লিখতে গেলে আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে ভয়েস। এখন কথা হচ্ছে যে শুধু কি এই টেন্স এবং ভয়েস জানলেই হবে আমাদের লিখিত অংশে ভালো করতে পারবো আমরা? নো, শুধু টেন্স এবং ভয়েস জানলেই হবে না, আমাদের পাশাপাশি আমাদের ভোকাবুলারি থাকতে হবে, আমাদের মধ্যে শব্দ আমাদেরকে জানতে হবে, কোন শব্দের কি অর্থ হয়, এবং আমি একটি বাংলা শব্দ বলছি, এই বাংলাটি ইংলিশে লিখতে গেলে আমাদের কোন শব্দটির প্রয়োজন পড়বে ইংলিশের ক্ষেত্রে, এগুলো আমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে সেন্টেন্স বড় করা শিখতে হবে। এটা হচ্ছে লিখিত অংশের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সেন্টেন্সকে বড় করা জানতে হবে। যেমন ধরো, আমরা সারা জীবন পড়ে আসছি আই ইট রাইস, খুব সিম্পল একটা সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা আমরা কিন্তু সারা জীবন পড়ে আসছি। তো এখন 3টা শব্দ দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখলাম, কিন্তু তুমি যদি তোমার রাইটিং স্কিলটাকে ভালো করতে চাও, তাহলে একটি সেন্টেন্সকে বড় করা শিখতে হবে। এখন একটি সেন্টেন্সকে বড় করতে গেলে কী কী জানতে হবে? আমাদের পার্ট অফ স্পিচের ব্যবহার জানতে হবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো কোথায় বসে, এগুলো অবস্থান কী, সেগুলো জানতে হবে। দ্বিতীয়ত, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিপোজিশন। সেন্টেন্স বড় করতে গেলে আমাদের প্রিপোজিশনের ব্যাপারটা খুবই জরুরি জানা। যেমন ধরো, আমি যদি এই সেন্টেন্সটাকে বড় করতে চাই, তাহলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশনের ব্যাপার জানতে হবে। যেমন ধরো, আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি
ইন দ্য মর্নিং অ্যাট হোম। অর্থাৎ আমি বললাম যে আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি ইন দ্য মর্নিং অ্যাট হোম। অর্থাৎ আমি যে ছোটো একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্স লেখাটা আমরা মোটামুটি অনেকেই জানি, সবাই জানি, খুবই সিম্পল একটা সেন্টেন্স, আমি ভাত খাই, আই ইট রাইস। কিন্তু এই ছোটো একটি সেন্টেন্সকে বড় করতে পারাটাই হচ্ছে রাইটিং স্কিল। তুমি যদি এই ছোটো সেন্টেন্সটিকে বড় করতে পারো, তাহলে ধরে নাও যে তুমি রাইটিং স্কিলটা মোটামুটি শিখছো, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। কিন্তু তুমি যদি এই ছোটো সেন্টেন্সগুলোকে বড় করতে না পারো, তাহলে ধরে নাও যে তুমি আসলে রাইটিং স্কিলটা ভালো করে রপ্ত করতে পারো নি, তোমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে, সেন্টেন্স বড় করা শিখতে হবে। তো সেন্টেন্স বড় করতে গেলে আমাদেরকে এই প্রিপোজিশনের ব্যবহারটা জানতে হবে। আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে খাই, হ্যাঁ। ইন দ্য মর্নিং, সকালে, কোথায় খাই? অ্যাট হোম, বাড়িতে খাই। এইভাবে আমাদেরকে সেন্টেন্স বড় করা শিখতে হবে। আরেকটা সেন্টেন্স আমি এখানে লিখি, আই ক্যান নট ডু ওয়েল। এই যে আমি বললাম আই ক্যান নট ডু ওয়েল, আমি ভালো করতে পারি না। কিসে ভালো করতে পারি না? ইন লাইফ হতে পারে, জীবনে ভালো করতে পারি না। ইন ইংলিশ হতে পারে, আমি ইংলিশে ভালো করতে পারি না। ধরো আমি লিখলাম যে আই ক্যান নট ডু ওয়েল ইন ইংলিশ, এটা একটা সেন্টেন্স আমি লিখলাম। ধরো ইন লাইফ বাদ দিয়ে দিলাম, আমি লিখলাম হচ্ছে ইন ইংলিশ। আমি ইংলিশে ভালো করতে পারি না, এটা একটা সিম্পল সেন্টেন্স আমি লিখলাম। দেখুন, আমি যদি এই সেন্টেন্সটিকে বড় করতে চাই, তাহলে আমাকে এর আগে অথবা এর পরে কিছু অ্যাড করতে হবে। এই অ্যাড করে তোমাকে জানতে হবে। যেমন ধরো আমি যদি এখানে কমা দিয়ে এখানে লিখি, দো আই am studying very attentively, আমি লিখলাম যে যদিও আমি খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছি, আই ক্যান নট ডু ওয়েল ইন ইংলিশ, আমি ইংলিশে ভালো করতে পারছি না। তো এখন আমি কি সেন্টেন্সটাকে বড় করে ফেললাম, সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমি যে একটা সিম্পল সেন্টেন্স লিখলাম, সেই সেন্টেন্সটাকে আমি কিন্তু বড় করে ফেললাম। আমাদেরকে এই দক্ষতা, এই অ্যাবিলিটি আমাদেরকে অর্জন করতে হবে। অর্থাৎ আমরা সারা জীবন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো পড়ে আসি, কিন্তু এগুলো কোথায় অ্যাপ্লাই করব, এগুলোর ব্যবহারিক দিক কী, সেগুলো আমরা কেউ বোঝার চেষ্টা করি না। আমরা শুধু সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল এগুলো শিখি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ এগুলো শিখি, কিন্তু এগুলো কোথায় দরকার পড়বে এগুলো আমরা কেউ বুঝতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি না, আমরা রিয়েলাইজ করতে পারি না। আমাদেরকে এগুলো বুঝতে হবে এবং এগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে। এই কথাটুকুকে আমি অন্য ভিন্নভাবে লিখতে পারি। যেমন ধরো, যদি আমি এই অংশটুকুকে সিম্পল করে ফেলি, মানে আমি পুরো সেন্টেন্সটাকে সিম্পল করে ফেলি, তাহলে কী দাঁড়াচ্ছে? ইন স্পাইট অফ স্টাডিং ভেরি অ্যাটেন্টিভলি। তাহলে ইন স্পাইট অফ স্টাডিং ভেরি অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করা সত্ত্বেও আমি ইংলিশে ভালো করতে পারছি না। তাহলে একই কথা আমরা ভিন্নভাবে বলা শিখলাম। যখন আমি সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে বললাম, তখন দো দিয়ে এই ক্লজটাকে বানালাম। যখন আমি এটাকে সিম্পল সেন্টেন্স করে ফেললাম, তখন এটা শুধু একটা ফ্রেজ হয়ে গেল। বুঝতে পেরেছো? তো আমাদেরকে একটি সেন্টেন্স, মানে একটি কথা ভিন্নভাবে, বিভিন্ন স্ট্রাকচারে বলা শিখতে হবে। আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স তোমাদেরকে লিখে দেখাই। সেটা হচ্ছে যে আই ইট রাইস। এই সেন্টেন্সটা আমি আরেকবার লিখলাম। তো এই সেন্টেন্সটিকে আমি একটু বড় করতে চাই। কিভাবে? আমি বললাম আমি ভাত খাই বেঁচে থাকার জন্য। তাহলে আমি কি করব? আই ইট রাইস টু লিভ। হ্যাঁ, আই ইট রাইস টু স্টে হেলদি। আমি ভাত খাই স্বাস্থ্যবান থাকার জন্য, সুস্থ থাকার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা আসলে একটা সেন্টেন্স বড় করতে গেলে কী কী দরকার পড়ে, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা একটা সেন্টেন্সকে বড় করতে পারি সেন্টেন্সের পূর্বে কোনো ক্লজ, শেষে কোনো ক্লজ যুক্ত করে, কোনো সেন্টেন্সের শুরুতে এবং শেষে কোনো ফ্রেজ যুক্ত করে আমরা একটা সেন্টেন্সকে বড় করতে পারি। যেমন ধরো আমি এখানে বললাম হি ওয়াক্স স্লোলি। আমি বললাম যে সে আস্তে হাঁটে, হ্যাঁ, ধীরে ধীরে হাঁটে। এটা হচ্ছে স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমি এই সেন্টেন্সটাকে একটু বড় করে ফেলবো। হি ওয়াক্স
ইন এ স্লো স্পিড। সেম কথা বললাম, সেম কথা বললাম, কিন্তু আমি এখানে একটা ফ্রেজ ব্যবহার করে ফেললাম। এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি করছে, এই যে ওয়াককে মডিফাই করছে, যে হি ওয়াক স্লোলি, সে কেমনভাবে হাঁটে, কীভাবে হাঁটে, সে ধীরে ধীরে হাঁটে। এখানেও বলছে যে হি ওয়াকস ইন এ স্লো স্পিড, সে ধীর গতিতে হাঁটে। তাহলে কথা কিন্তু একই হয়ে গেল, হ্যাঁ, কিন্তু এই সেন্টেন্সটি বড় হয়ে গেল। এই সেন্টেন্সটাকে বড় করা, টু এক্সটেন্ড সেন্টেন্স, উই হ্যাভ টু নো হাউ টু এক্সটেন্ড আওয়ার সেন্টেন্সেস। আমি বহু শিক্ষার্থীকে দেখেছি তারা এরকম লেখে যে আই উইল সাকসেস ইন লাইফ। আজকেও একটি শিক্ষার্থীকে একটা প্রশ্ন করলাম, সে বলল যে আই উইল সাকসেসফুল ইন লাইফ, এরকম লিখলো যে আই উইল সাকসেস ইন লাইফ। হ্যাঁ, আমি জীবনে সফল হব। তো এখন এই সেন্টেন্সটি ভুল কোথায়? এই সেন্টেন্সটি ভুল হচ্ছে যে সাকসেস, উইলটা হচ্ছে একটা ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে আমাদের একটা ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো এখন সাকসেসটা আসলে ভার্ব না, এটা হচ্ছে নাউন। এখন আমরা যদি বলি আই উইল সাকসেস ইন লাইফ, এটা ভুল হয়ে যাবে, কারণ আমাদের এখানে দরকার ভার্বের বেস ফর্ম, এটা ভার্ব দরকার, কিন্তু আমরা এখানে বসাই ফেললাম নাউন বসাই ফেললাম। অনেকে এরকম লেখে আই উইল সাকসেসফুল ইন লাইফ, আমি জীবনে সফল হব, এটাও ভুল হয়ে গেল। অর্থাৎ আমি জীবনে সফল হব এই কথা লিখতে গেলে আমাদের, এটা আমি লিখলাম হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের এখানে দরকার ভার্ব, আমাদের ভার্ব দরকার, আমি দিয়ে ফেললাম অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সটি কখন কারেক্ট হবে? যখন আমি একটা ভার্ব দিয়ে ফেলবো এখানে, আই উইল বি সাকসেসফুল ইন লাইফ, আই উইল গেট সাকসেস ইন লাইফ, অথবা আই উইল সাকসিড ইন লাইফ। অর্থাৎ আমি অক্সিলারি ভার্বের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসাই দিলাম। অর্থাৎ সাকসেস হচ্ছে একটা নাউন, এই নাউনের ভার্ব ফর্ম হচ্ছে সাকসিড। তো আমাদেরকে পার্ট অফ স্পিচের ব্যবহার জানতে হবে। পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মধ্যে 4টা পার্ট অফ স্পিচ হচ্ছে ইন্টারচেঞ্জেবল, মানে একটা থেকে আরেকটা যেতে পারে। যেমন ধরো সেই 4টা কোন, সেই 4টা কী কী আমি একটু তোমাদেরকে বলি। সেই 4টা হচ্ছে নাউন, ভার্ব, আচ্ছা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অর্থাৎ এই 4টি পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জেবল। অর্থাৎ নাউন থাকলে সেটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে এবং অ্যাডভার্ব হতে পারে। দেখো এই শব্দটি সাকসেস, এই শব্দটি ভার্ব হচ্ছে সাকসিড, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল, আর অ্যাডভার্ব হচ্ছে সাকসেসফুলি। অর্থাৎ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 4টি পার্ট অফ স্পিচ ইন্টারচেঞ্জেবল। অর্থাৎ নাউন থাকলে সেটা ভার্ব আছে, সেই শব্দটির অ্যাডজেক্টিভ আছে এবং সেই শব্দটির অ্যাডভার্ব আছে। তবে সব শব্দের কিন্তু 4টা ফর্ম পাওয়া যাবে না, কোনো শব্দের 3টা পাওয়া যাবে, কোনো শব্দের 2টা পাওয়া যাবে, কোনো শব্দের অন্য কোনো ফর্ম আসলে হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তবে অনেক শব্দ আছে যেগুলো 4টি ফর্মই হতে পারে। যেমন ধরো আমরা একটা শব্দ খুব বেশি ব্যবহার করি, এইবল, এই শব্দটি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এই শব্দটির সঙ্গে অনেক বেশি পরিচিত। এটার একটা নাউন হচ্ছে অ্যাবিলিটি, সক্ষমতা, আর এটা ভার্ব হচ্ছে ইনেবল, আর এটার আসলে ওইভাবে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি না, এবলি, আমরা আসলে একটা অ্যাডভার্ব ব্যবহার করি না। তো সেক্ষেত্রে আমরা 3টা ফর্ম পাইলাম এই শব্দটির। এখন অনেকেই লেখে এডুকেশন enables us to know right and wrong। অনেকেই এই সেন্টেন্সটিকে আমরা এইভাবে লিখে ফেলি যে এডুকেশন enables us to know right and wrong, ভুল এবং সঠিক জানতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ কোনটা ভুল এবং কোনটা সঠিক
সেই বিষয়গুলো জানতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে। কিন্তু আমি যে শব্দটা এখানে ব্যবহার করলাম এবলস, আসলে কি ব্যাপারটা কি ঠিক হলো? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে আমাদেরকে ভার্ব বসাতে হয়। এখন এইবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা যদি এইবলের শেষে এস যুক্ত করি তাহলে সেটা কিন্তু ভার্ব হয়ে গেল না। অর্থাৎ আমাদেরকে জানতে হবে এইবলের কোনো ভার্ব ফর্ম আছে কিনা। আছে, এইবলের ভার্ব ফর্ম হচ্ছে ইনেবল। তাহলে আমাদেরকে লিখতে হবে ইনেবল। ইনেবলস, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা শেষে এস যুক্ত করলাম। তো আমাদের এই তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটিংয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে টেন্স, ভয়েস, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এগুলোর ব্যবহার, ইন্টারচেঞ্জেবল পার্টস অফ স্পিচ কোনগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সঠিক ব্যবহার, কোথায় নাউন বসে, কোথায় ভার্ব বসে এবং কোথায় অ্যাডজেক্টিভ বসে দেয়, সেগুলো আমাদেরকে শিখতে হবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আমরা আজকে জানতে পারলাম যে আমাদের লিখিত অংশে ভালো করতে গেলে, অর্থাৎ আমাদের রাইটিং স্কিলটাকে ভালো করতে গেলে আমাদেরকে কী কী জানতে হবে, কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে টেন্স, আমাদেরকে একটা কথা শুনে বুঝতে হবে এটা কোন টেন্সে লিখবো। দ্বিতীয়ত ভয়েস, আমাদেরকে জানতে হবে যে আমি এই কথাটি কোন ভয়েসে লিখবো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই সেন্সটা আমাদের ভিতরে ডেভেলপ করতে হবে, শুধু স্ট্রাকচার মুখস্থ করলে কিন্তু হবে না। তৃতীয়ত পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদ, বাংলায় আমরা যেটাকে বলি পদ, এই পার্টস অফ স্পিচের ব্যবহার আমাদেরকে জানতে হবে। শুধুমাত্র পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো শুধু মুখস্থ করলে হবে না, এটা সংজ্ঞা মুখস্থ করলে হবে না। যেমন সংজ্ঞা মুখস্থ করলে কিন্তু আসলে হবে না, আমাদেরকে এগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা শিখতে হবে। অর্থাৎ কোথায় নাউন বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় ভার্ব বসে, কোথায় অ্যাডভার্ব বসে, এটা নাউন ফর্ম, এটার অ্যাডভার্ব কী, এটার ভার্ব কী, এটার অ্যাডজেক্টিভ কী, এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এগুলো সঠিক জায়গায় আমাদেরকে প্রয়োগ করতে হবে। আরও অনেক বিষয় আমাদেরকে জানা দরকার, সেগুলো আসলে একদিনে বলা সম্ভব না। আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের বাকি বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে কীভাবে রাইটিং স্কিল আরও ভালো করা যায়, শানিত করা যায়, সেগুলো নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলবো। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।